কলেজ থেকে বাসায় ফিরে দেখলাম আম্মু বেশ আয়োজন করে রান্না করছে। আমি একটা ব্যাপারে নিশ্চিত, বাসায় কোনো মেহমান আসেনি। তারপরও এত রান্নার আয়োজন কেন, সেটা বুঝলাম না। তবে আম্মুকে এ ব্যাপারে কিছুই জিজ্ঞেস করলাম না। যথারীতি বোরখা ছেড়ে গোসলে চলে গেলাম। গোসল, নামাজ শেষ করে এসে দেখি বেশ কয়েকটা বড় বাটি আর গামলায় ভাত, ডাল, ভাজি, তরকারি এসব বেড়ে রেখেছে আম্মু। তবুও আমি কিছু জানতে চাইলাম না। আমি এমনই, খুব প্রয়োজন না পড়লে কারো কোনো ব্যাপারে নাক গলাই না, অযথা কিছু জিজ্ঞেস করি না। ব্যাপারটা এমন, রাস্তায় চলার সময় যদি কারো সাথে আমার ধাক্কা লেগে যায়, আমি ভদ্রতা করে তাকে সরি বলি না। অথবা সে সরি বললেও ভদ্রতা করে ইটস ওকে, কোনো ব্যাপার না, ঠিক আছে এসবও বলি না। আমার মনে হয় আমি সরি বা ওকে যেটাই বলি না কেন, তাতে করে ধাক্কাটা আর ফেরত আসবে না। তাই এই অহেতুক ভদ্রতা রক্ষা করাটা আমার জরুরি বলে মনে হয় না। এতে করে কেউ আমাকে মুডি, অহংকারী অথবা ভাব নিয়ে চলি এটা বলতে পারে, আবার অতিশয় ভদ্রলোকেরা আমাকে লাজুক বলতে পারে। তবে আমি এর কোনোটাই না। আসলে আমি গায়ে পড়ে কারো সাথে মিশতে পারি না, আবার গায়ে পড়া মানুষদের মোটেও পছন্দ করি না। বাড়িতে মানুষ বলতে আম্মু আর আমি দুজনে। সকালের খাবারটা আমাদের একসাথে খাওয়া পড়ে না। আমি 8টার মধ্যে খেয়ে বেরিয়ে পড়ি। কলেজ শেষ করে তারপর বাসায় ফিরি। দুপুর আর রাতের খাবার আমরা মা-মেয়ে একসাথেই খাই। তবে আজকে আম্মুর ব্যস্ততা দেখে বুঝতেই পারছিলাম আম্মু এখন খাবে না। তবুও নিজের প্লেটটা হাতে নিয়ে আম্মুকে বললাম, আপনি এখন খাবেন না? জবাবে আম্মু বলল, না তুই খেয়ে নে, আমি একটু পরে খাব। 303 নাম্বার রুমে নতুন ভাড়াটিয়া এসেছে। আম্মুর এটুকু কথা শুনেই আমি সবটা বুঝে নিলাম। আমরা এই বাসায় ভাড়া এসেছি প্রায় 1.5 বছরের কাছাকাছি সময়ে। এই বাসার নিচতলা পুরোটাই মার্কেট, দোতলা একটা চাইনিজ রেস্টুরেন্ট, আর 3তলায় আমরা থাকি। এখানে মোট 6টি ইউনিট। 4তলায় বাড়িওয়ালা থাকেন, তার সাথে আরও 3টা বা 4টা ভাড়াটিয়া। আমাদের 3তলায় এ পর্যন্ত 3বার নতুন ভাড়াটিয়া এসেছে, আর প্রত্যেকবারই আমার আম্মু নিজ দায়িত্বে প্রথম এক বেলার খাবার তাদেরকে রান্না করে দিয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আম্মু আরও অনেক কথাই বলল, তবে সেগুলো আমি আর কানে তুললাম না। প্লেট হাতে নিজের খাবারটা নিয়ে রান্নাঘর থেকে ঘরে চলে এলাম। যতটুকু শুনতে পেলাম, যিনি ভাড়া এসেছেন তার 2টো যমজ ছেলে আছে। মার্কেটে তাদের একটা স্পোর্টস আইটেমের দোকান আছে। আরও কি বলল সেগুলো আমি আর শুনতে পেলাম না। আম্মু এক এক করে সবগুলো খাবার 303 নাম্বার রুমে পৌঁছে দিয়ে এলো। এখানে আসার পর এখন পর্যন্ত আমি অন্য কারো রুমের ভিতর কখনো গিয়েছে বলে আমার মনে পড়ে না। তবে হ্যাঁ, 2টো আন্টি তাদের বাচ্চার জন্মদিনে দাওয়াত করেছিল। তখন তাদের ড্রয়িং রুম পর্যন্ত গিয়েছিলাম। কেক কাটা, খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে চলে এসেছি। বেডরুমের ভেতর ঢুকিনি। কিন্তু আম্মু, তার কথা নাইবা বললাম। আমার মনে হয় এই বাসার প্রত্যেকটা ইউনিটে কার ঘরে কয়টা ওয়ালমেট আছে সেটাও হয়তো আমার আম্মুর মুখস্থ। আম্মু যে খুব একটা গায়ে পড়া স্বভাবের মানুষ সেটাও কিন্তু নয়। আসলে উনি মানুষকে খাওয়াতে ভীষণ ভালোবাসে। আমার নানা বড় গৃহস্থ। লিচুর সময় লিচু, কিংবা শশা ক্ষেতের শশা অথবা নারিকেল, যেই জিনিসটাই আমার নানা ভাই আমাদেরকে দিয়ে যান না কেন, সাথে সাথে সেগুলো সব ভাড়াটিয়াদের দেয়া চাই। আগে যখন আমরা নিজেদের বাড়িতে থাকতাম, তখনও আম্মু এমনটাই করত। আমার আম্মুর একটা বড় জা আর একটা ছোট জা আছে, অর্থাৎ আমার একটা কাকি আর একটা জেঠি। তাদের সাথে আম্মুর সম্পর্ক খুবই ভালো।
একদম গলায় গলায়। নানা বাড়ি থেকে যখনই কোনো ফল, শস্য, সবজি যাই আসতো না কেন, তিন যা সমানভাবে ভাগ করে নিত। একটা অপ্রিয় কারণে আমি আর আম্মু বাসা ভাড়া করে থাকি, আর সেটা আব্বুর কথাতেই। আমার আব্বু প্রবাসী, উনি দুবাই থাকেন। আমার আরও দুটো বড় বোন আছে, তাদের বিয়ে হয়ে গেছে, এখন শুধু আমি আর আম্মু। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। বড় আপু আমার থেকে 10 বছরের বড়, ছোট আপু 4 বছরের। বড় আপু আর ছোট আপুর মাঝখানে আমাদের একটা ভাই হয়েছিল, তবে সে আতুর ঘরেই মারা যায়। ছোট আপুর 4 বছর পর জন্ম হয় আমার। বড় আপুর বিয়ের সময় আমি যথেষ্ট ছোট ছিলাম, তেমন করে কিছু বুঝিনি। তবে ছোট আপুর বিয়ের সময় আমি ক্লাস 8-এ পড়তাম। যতটুকু বুঝতে পেরেছিলাম, যেহেতু আমরা 3টা বোন, আর আমার আব্বু অনেক আগে থেকে প্রবাসী, উনি দুবাইয়ে একটা ভালো পজিশনে চাকরি করেন। সেই সূত্রে গ্রামের বাড়িতে আব্বু বেশ কিছুটা জায়গা জমি কিনেছে। আমার আব্বুর মাছ চাষের অনেক শখ, উনি একটা বড় পুকুরও কিনেছেন। সেখানে আমার চাচা জেঠারা মাছ চাষ করে, নিজেরাও খায়, আমাদেরকেও দেয়। এখন সমস্যা হচ্ছে, যদি অন্য কোথাও আমাদের বিয়ে হয় তাহলে মেয়ে হিসাবে আমরা আব্বুর যেটুকু সম্পদ পাব, সেটার মালিক হবে আমাদের স্বামীরা। যদি আমাদের চাচা জেঠার ছেলেদের সাথে আমাদের বিয়ে হয় তাহলে আব্বুর সম্পদ আর বাইরের কেউ পাবে না। ছোট আপুর বিয়ের সময় জ্যাঠা বাদী ছিল। জ্যাঠা চেয়েছিল তার ছেলের সাথে ছোট আপুর বিয়ে দিতে, কিন্তু আব্বু সেটা করেনি। সম্পদের জন্য উনি মেয়েকে ব্যবহার করবেন না। আমরা চাচাতো জ্যাঠাতো যে ভাই বোনগুলো আছি, আমাদের মধ্যে সম্পর্কটা খুবই ভালো, একদম আপন ভাই বোনদের মতো। আমাদের মধ্যে কখনো বিয়ে বা প্রেম ভালোবাসা এই ধরনের কোনো মানসিকতা কখনোই ছিল না। কিন্তু আমাদের কাকা আর জ্যাঠা চেয়েছিল ছোট আপুর সাথে জ্যাঠাতো ভাইয়ের বিয়ে দিবে, আর আমি বড় হলে আমার কাকার ছেলের সাথে আমার বিয়ে দিবে। আব্বু সেটা করেনি। বড় আপুর মতো ছোট আপুকেও তার পছন্দের ছেলের সাথে বিয়ে দিয়েছে। এবার আমার পালা। এসএসসি পরীক্ষার পর থেকেই কাকা আর জ্যাঠা দুজনই চাইছিল আমার সাথে তাদের যেকোনো একজনের ছেলের বিয়ে দিতে। আম্মু ব্যাপারটা বুঝতে পারে। আম্মু বড্ড নরম মনের মানুষ। আব্বুর সাথে এ বিষয়ে আলোচনা করলে আব্বু তখন আম্মুকে বলে, বাড়ির কাছে কোথাও আমাকে ভর্তি না করিয়ে যেন শহরে গিয়ে ভালো কোনো কলেজে ভর্তি করাই। আর সেই অজুহাতে আমাকে নিয়ে বাসা ভাড়া করে থাকে। আম্মু সেটাই করে। আর ঠিক সেই কারণেই আমি আর আম্মু নিজেদের বাড়িঘর সব ছেড়ে লেখাপড়ার অজুহাতে শহরে এসে ভাড়া বাসায় থাকি। আমাদের গ্রামের বাড়ি দূরে ৩৯ থেকে ৩২ কিলো দূরে। গ্রাম থেকে যে কেউ শহরে এলে অবশ্যই আমাদের সাথে দেখা করে যায়। আর বিশেষ করে আমার আম্মু তার শ্বশুরবাড়ির সবার খুবই প্রিয় পাত্রী। কেননা আমার আম্মুর মানুষকে খাওয়ানো আর দেয়ার হাতটা অনেক লম্বা। কলেজ থেকে ফেরার পথে কাঁচা বাজারের ভেতর দিয়ে একটা মাদ্রাসা আছে, যেখানে মহিলা ও পুরুষ শাখা আলাদা আলাদা। আমি প্রত্যেক বৃহস্পতিবার বিকেলে ওই মাদ্রাসায় যাই। ওখানে মহিলা শাখার একজন শিক্ষিকা, যার কাছে আমি আরবি পড়া শিখেছিলাম, তার সাথে দেখা করতে যাই। মূলত ওখানে নুরানি ক্লাস, অর্থাৎ শিশু শ্রেণীতে অনেকগুলো ছোট ছোট বাচ্চা পড়ত, যাদের মধ্যে কেউ কেউ এতিম, আবার কারো বাবা মা বাচ্চাদেরকে বোর্ডিংয়ে রেখে নিজেরা চাকরি করে। বৃহস্পতিবার বিকেলে কোনো ক্লাস থাকে না। আমি তখন কিছুটা চকলেট, চিপস কিনে নিয়ে ওই বাচ্চাদের সাথে দেখা করতে যাই। ওদেরকে চিপস চকলেট দিলে ওরা অনেক খুশি হয়। তারপর খালামণির সাথে ২-১টা কথা বলে চলে আসি। বলতে গেলে এটা প্রায় আমার প্রত্যেক সপ্তাহের রুটিন। একদিন বাচ্চাদের সাথে দেখা করে মাদ্রাসার গেটে এসে দাঁড়িয়েছি।
আমার পাশে আরও একজন লোক এসে দাঁড়ায়। সেও হয়তো কারো সাথে দেখা করতে এসেছিল। একটু সময় দাঁড়ানোর পরেই অটো চলে আসে। আমি অটোর পিছন ছিটে উঠে বসি আর ওই লোকটা অটোর সামনে ড্রাইভার এর পাশে বসে। তারপর আমরা একই জায়গাতে নামি, আমাদের বিল্ডিং এর সামনে। ভাড়া মিটিয়ে আমি ভেতরে চলে আসি। লক্ষ্য করলাম ওই লোকটাও আমার পেছনে আসছে। 3 তলা পর্যন্ত আমরা একই সাথে উপরে উঠি। আমি আমার দরজার সামনে দাঁড়ালাম আর ওই লোকটাকে দেখলাম অন্য একটা ইউনিটের দিকে গেল। আমাদের এই 3 তলার 4টা ইউনিট মুখোমুখি সিঁড়ি দিয়ে উঠতেই হাতের বামে 306 নম্বর রুম, যেটাতে আমরা থাকি, আর হাতের ডানে 301 নাম্বার। 306 নাম্বারের পরেরটা 305 নাম্বার। সিঁড়ির বরাবর মুখোমুখি 304 নাম্বার ইউনিট। সিঁড়ি দিয়ে উপরে উঠলেই এই 4টা ইউনিট মুখোমুখি চোখে পড়বে। তবে 301 আর 304 এর মাঝখানে একটা করিডোর আছে। সে করিডোর দিয়ে ভিতরে গেলে 302 আর 303 নাম্বার দুটো ইউনিট, যেগুলো সিঁড়ির সামনে দাঁড়িয়ে দেখা যায় না। আমার সাথে উঠে আসা ওই লোকটা করিডোরের ভিতরে ঢুকে যায়। 2-1 দিন পর কলেজ থেকে ফিরে দেখি আমাদের বাসায় একটা নতুন আন্টি বসা। ভদ্রতা করে ওনাকে সালাম দিলাম। আন্টি জবাব নিয়ে বলল, তুমি শাকিরা? আমি মাথা উপর নিচ করলাম। এবার আম্মু বলল, এটাই তোর নতুন আন্টি, যার কথা বলেছিলাম। 303 নাম্বার রুমে ভাড়া এসেছে। কিছু না বলে ভদ্রতামূলক একটা হাসি দিলাম। এবার আন্টি বলল, আমরা এসেছি প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। তুমি তো একদিনও গেলে না। আমি, ওই আর কি, যাওয়া হয়নি, এতটুকু বললাম। তখন আম্মু বলল, ও এমনই, কোথাও যায় না, কলেজ আর বাসা, খুব বড়জোর ছাদ পর্যন্ত। এর পরের বৃহস্পতিবারে আবারও বাচ্চাদের সাথে দেখা করে অটোর জন্য মাদ্রাসার গেটে দাঁড়িয়ে আছি। লক্ষ্য করলাম গত সপ্তাহের ওই লোকটা আবারও মাদ্রাসা থেকে বেরিয়ে গেটের সামনে এসে দাঁড়িয়েছে। ঘটনাক্রমে আমরা এবারও একে অটোতে উঠি। তবে এবার আমি পেছনটাতে আর উনি মুখোমুখি। আমরা একসাথে বিল্ডিংয়ের সামনে নামলাম। উনি যেহেতু সামনের সিটে বসা ছিলেন, তাই আগে উনি নামলেন, তারপর আমি। ব্যাগ থেকে ভাড়ার টাকা বের করব, তার আগেই দেখলাম ওই লোকটা 10-20 টাকা অটো ড্রাইভারের হাতে দিয়ে বলল, ওর সহ ভাড়া রাখেন। কথাটা আমার দিকে ইশারা করে বলল। ড্রাইভার ভাড়া নিয়ে অটো স্টার্ট দিয়ে চলে গেল। আমি কিছুই বুঝলাম না। সেধে কারো সাথে কথা বলি না, এটা ঠিক, কিন্তু একটা লোক আমার ভাড়া দিয়ে দিবে, তাও আবার যাকে আমি চিনি না, সেই ব্যাপারটা তো আমাকে জানতে হবে। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি আমার ভাড়াটা কেন দিলেন? উনি মৃদু হেসে বিল্ডিংয়ের ভেতরে ঢুকলেন। আমিও ওনার সাথেই পা বাড়ালাম। যেহেতু নিচতলা মার্কেট, তাই বিল্ডিংয়ের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত লম্বালম্বি একটা রাস্তা আছে, যার দুপাশে দোকানপাট। ওই রাস্তা দিয়ে হাঁটার সময় উনি আমাকে বললেন, তুমি আমার প্রতিবেশী, তাই দিলাম। একটু অবাক না হয়ে পারলাম না। শুধু বললাম, আমি তো আপনাকে চিনি না। এবার উনি বললেন, তোমার নাম শাকিরা, তাই না? এবার আমি অবাকের চরম সীমায় পৌঁছে গেলাম। ছোট করে বললাম, জি। এবার উনি বললেন, আমরা 303 নাম্বার রুমে ভাড়া এসেছি। তোমার কথা শুনেছিলাম আন্টির কাছে। গত সপ্তাহে দেখলাম তুমি 306 নাম্বার রুমের সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপছ। তখনই বুঝেছি তুমি শাকিরা। কথা বলতে বলতে আমরা 3 তলায় চলে আসি। অটো ভাড়ার 10টা টাকা ফেরত দেওয়া জরুরি মনে করি না। উনি প্রতিবেশী হিসেবে দিয়েছেন, যদি কখনো সুযোগ হয় আমি ওনার ভাড়াটা দিয়ে দেব। কথা বাড়ানোর প্রয়োজন মনে করি না।
পরের দিন শুক্রবার আমি বাসায় ছিলাম। দুপুরবেলা আম্মু আমার হাতে এক বাটি তরকারি ধরিয়ে দিয়ে বলল, ৩০৩-এর ভাড়াটিয়াদেরকে দিয়ে আসতে। বলেই নিজে চলে গেল গোসলের জন্য। বাধ্য হয়ে তরকারির বাটি হাতে ৩০৩ নম্বর রুমের সামনে গেলাম। কলিং বেল চাপতেই ভেতর থেকে একটা আপু এসে দরজা খুলে দিল। আমি তাকে সালাম দিলাম। সে মিষ্টি হেসে সালামের জবাব নিল। হাতে থাকা তরকারির বাটিটা ইশারা করে বললাম, আম্মু পাঠিয়েছে। আপুর হাসিটা বিস্তৃত হল। সে বলল, তুমি শাকিরা, তাই না? আমি উপর নিচ মাথা দোলালাম। মনে মনে ভাবলাম, আমি এতটা সেলিব্রিটি কবে থেকে হয়ে গেলাম? কালকে একজন বোরখা পরা অবস্থায় দেখেও চিনে ফেলল আমি শাকিরা। আজকে একটা আপু প্রথমবার দেখেই বুঝে ফেলল আমি শাকিরা। আপুর হাতে তরকারির বাটিটা দিলাম। আপু বাটি হাতে নিয়ে আমাকে ভেতরে যেতে বলল, আমি গেলাম না। আপুকে দেখে আমি দুটো জিনিস বুঝতে পারলাম। এক, আপুর গায়ের রংটা কালো, তবে অসম্ভব মিষ্টি দেখতে। আপু হাসলে গালে টোল পড়ে, যার জন্য তাকে আরও অপূর্ব লাগে। আর আরেকটা জিনিস হচ্ছে, আপু প্রেগন্যান্ট। এমন সময় ভেতর থেকে একটা মহিলা কণ্ঠস্বর ভেসে এলো, সেজুতি, কে এসেছে? দরজায় দাঁড়ানো আপুটা জবাব দিল, শাকিরা এসেছে মা। বুঝতে পারলাম এই আপুটার নাম সেজুতি। ততক্ষণে আন্টি এসে দরজার কাছে দাঁড়ালো। আমি তাকেও সালাম দিলাম। আন্টি সালামের জবাব নিয়ে রীতিমতো আমাকে টানতে টানতে ঘরের ভিতরে নিয়ে গেল। বলতে থাকল, দরজার সামনে থেকে ফিরে যেতে চাইছো তাই না? মনে মনে ভাবলাম, আম্মু একাই তো যথেষ্ট ছিল। তার মতো একটা ডুপ্লিকেট আন্টির কি খুব দরকার ছিল? ড্রয়িং রুমে পা রাখতেই দেখতে পেলাম, কালকের সেই লোকটা যে আমার অটো ভাড়া দিয়েছিল, সোফায় বসে, চোখে চশমার লাগিয়ে, ল্যাপটপে খুব মনোযোগ দিয়ে কিছু একটা করছিল। আমি মনে মনে ভীষণ বিব্রত হলাম। নিশ্চয়ই এখন আমাকে দেখে কেমন আছো, কি খবর, এই ধরনের কিছু একটা বলবে। আর আমাকেও বাধ্য হয়ে জবাব দিতে হবে। তবে আমাকে অবাক করে দিয়ে লোকটা কিছুই বলল না। শুধু একবার চোখ তুলে তাকালো মাত্র। আন্টি আমাকে টেনে নিয়ে ডাইনিং টেবিলের সামনে দাঁড় করালো। তারপর আমাদের দেয়া তরকারির বাটিটা খালি করে সেখানে কিছুটা মাংসের তরকারি আর অন্য একটা প্লেটে বেশ খানিকটা ভুনা খিচুড়ি দিয়ে আমার হাতে তুলে দিল। আর বলল, তুমি এসেছো ভালোই করেছো, না হলে আমি দিয়ে আসতাম। আমি ওগুলো নিয়ে খুব দ্রুত ওখান থেকে প্রস্থান করলাম। আসবার সময়ও লক্ষ্য করলাম লোকটা তখনও ল্যাপটপের মধ্যেই ডুবেছিল। দুপুরে খাওয়ার সময় আম্মুকে কিছু জিজ্ঞেস না করা সত্ত্বেও আম্মু নিজে নিজেই বলল, সেজুতি মেয়েটা সন্তান সম্ভবা, কিছুই খেতে পারে না। অনেক সময় নিজের ঘরের রান্না ভালো লাগে না, অন্য কারো রান্না হলে খাওয়া যায়। তাই মাঝে মাঝে মেয়েটার জন্য এটা সেটা রান্না করে পাঠাই। আমি মোটেও অবাক হলাম না, কেননা এটাই আমার মায়ের ধরন। এরপর প্রায় আরও 2 সপ্তাহ কেটে গেছে। আমি আরও এই আন্টিদের বাসায় যাইনি। তবে আন্টিকে আমাদের বাসায় আসতে দেখেছি কয়েকবার। গত কয়েকদিনে আরও একটা নতুন মুখ আমার চোখে পড়েছে। বিশেষ করে যখন আমি কলেজ থেকে ফিরি 2:30টার দিকে, তখন এই লোকটার সাথে আমার সিঁড়িতে দেখা হয়েছে। একদিন দেখেছি ওই করিডোর দিয়ে ভিতরে যেতে। এমনকি ছাদে যখন গাছে পানি দিতে গিয়েছিলাম সন্ধেবেলা, ছাদেও এই লোকটাকে আমি দেখেছিলাম। চোখাচোখি হয়েছিল মাত্র, কোনো কথা হয়নি। আর ইনি কোনো রুমের ভাড়াটিয়া সেটাও আমি জানি না। কলেজ থেকে বাসায় ফিরতেই আম্মু বলল তাড়াতাড়ি একটু তৈরি হয়ে নিতে, ওই আন্টিদের বাসায় আমাদের দাওয়াত আছে। জানতে চাইলাম, কিসের দাওয়াত? জবাবে আম্মু বলল,
সেজুতি আপুর সাধের অনুষ্ঠান করছে আন্টি। খুব ছোট করে। আম্মুকে বললাম, আগের দিন তো বললেন না। আম্মু বলল, তুই কোনো দিন কোনো ব্যাপারে আগ্রহী থাকিস? আমি কিছু না বলে বোরখা ছেড়ে তাড়াতাড়ি গোসল নামাজ শেষ করে নিলাম। আন্টিদের বাসায় ঢুকতেই সেই পরিচিত মুখটা দেখতে পেলাম, যাকে এর আগে আমি সিঁড়িতে এবং ছাদে দেখেছিলাম। বুঝতে পারলাম ইনি হয়তো আন্টিদেরই কেউ হবেন। আরও কয়েকটা অপরিচিত মুখ দেখতে পেলাম। আমি আন্টিকে দেখে সালাম দিলাম। আন্টি আমাকে ডাইনিংয়ে বসতে বলে রান্নাঘরে চলে গেল। আন্টির পেছনে পেছনে আম্মুও গেল। আমি বসতে যাব এমন সময় দেখলাম সেদিনের সেই লোকটা, যে আমার অটো ভাড়া দিয়েছিল। আমাকে দেখে হাসি মুখে বলল, কি খবর শাকিরা, কেমন আছো? ভদ্রতা করে জবাব দিলাম, আলহামদুলিল্লাহ। আপনি? হ্যাঁ, আমিও আলহামদুলিল্লাহ। এত দেরি কেন তোমার? কলেজ থেকে ফিরলাম একটু আগে। ইতিমধ্যে আন্টি রান্নাঘর থেকে বেরিয়ে এলো। আমার খাবার বেড়ে দিতে গিয়ে ওই লোকটার দিকে তাকিয়ে বলল, ফাহাদ তোর বাবাকে একটু ডাকত। জবাবে উনি বললেন, কেন বাবা এখনো খায়নি? এবার আন্টি বলল, না, তোর বাবা রোদের মধ্যে এসেছিল। লেবুর শরবত করে দিয়েছি। শরবত খেয়ে শুয়ে আছে। মনে হয় ঘুমিয়ে পড়েছে। একটু ডেকে দে। 4টা বাজতে চলল, আর কখন খাবে? এবার ওই লোকটা ঘরের ভেতরে চলে গেল। বুঝতে পারলাম ইনার নাম ফাহাদ। আর ইনি আন্টির ছেলে। আমি অলরেডি খেতে বসে পড়েছি। এমন সময় সেই লোকটা, বাসায় ঢোকার সময় যার সাথে আমার সাথে দেখা হয়েছিল, সে বাসা থেকে বেরিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় আন্টিকে উদ্দেশ্য করে বলে গেল, আম্মা আমি দোকানে গেলাম। জবাবে আন্টি বলল, সাবধানে যাস। মানেটা কি হলো? ফাহাদ আন্টির ছেলে, এই লোকটাও আন্টির ছেলে। তাহলে কি এরা দুজন ভাই? আমার যতদূর মনে পড়ল আম্মু বলেছিল আন্টির দুটো যমজ ছেলে আছে। তাহলে কি এনারা দুজন যমজ ভাই? এদের চেহারার মধ্যে হুবহু মিল নেই। আমার ভাবনার মাঝেই একজন মাঝবয়সী লোক এসে ডাইনিং টেবিলের পাশে দাঁড়াল। আন্টি ওই লোকটাকে উদ্দেশ্য করে বলল, তাড়াতাড়ি খেতে বসো। সবার খাওয়া দাওয়া শেষ। লোকটা চেয়ার টেনে বসে পড়ে। এবারে আন্টি আমার দিকে ইশারা করে ওই লোকটাকে বলল, এ হচ্ছে শাকিরা। তোমাকে বলেছিলাম না একটা আপা আমাদের খুব খোঁজ খবর রাখেন। এ তারই মেয়ে। এবার ইন্টার পরীক্ষা দিবে। বুঝতে পারলাম ইনি ফাহাদ ভাইয়ার বাবা। আরও একটা জিনিস লক্ষ্য করলাম, ফাহাদ ভাইয়ার যমজ ভাইয়ের চেহারা অনেকটা আঙ্কেলের সাথে মিলে যায়। যেহেতু খাবার খাচ্ছিলাম তাই সালাম দিলাম না। ভদ্রতা করে শুধু বললাম, কেমন আছেন আঙ্কেল? উনি মৃদু হেসে জবাব দিলেন, আলহামদুলিল্লাহ। তোমার কি খবর, কেমন আছো? জি আঙ্কেল, ভালো আছি। পড়াশোনা কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ, চলছে। এবার উনি খাওয়ার দিকে মনোনিবেশ করলেন। আঙ্কেল খাবার খেতে শুরু করেই আন্টিকে বললেন, সেজুতি খেয়েছে? জবাবে আন্টি বলল, না, তোমার ভাগ্নি এখনো খায়নি। ওকে ডাকতে ডাকতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। আঙ্কেল বললেন, যাও, গিয়ে বল আমি ডাকছি। বিকেল 4টা বেজে যাচ্ছে, আর কখন খাবে ও? আন্টি বলল, একদিন দেখে এমন করছো? এটা ওর রোজকার রুটিন। খেতে বললে এখন না তখন, তখন না পড়ে, এই করে চলছে। এবার আঙ্কেল বললেন, বল আমি অপেক্ষা করছি, আমার সাথে খেতে বসবে। আন্টি চলে গেল সেজুতি আপুর রুমে। বুঝতে পারলাম সেজুতি আপু হচ্ছে আঙ্কেলের বোনের মেয়ে।
একটু পরে সেজুতি আপু ঘর থেকে বেরিয়ে এলো। আমাদের মধ্যে দৃষ্টি বিনিময় হল। চোখের ভাষাতেই আমরা একে অন্যের সাথে কুশল বিনিময় করলাম। এবারে আঙ্কেল আপুর দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, তুই এখনো খাসনি কেন? সেজুতি আপু বলল, আমার খেতে ইচ্ছে করছে না বাবা। চুপচাপ খেতে বসো। তারপর আন্টির দিকে তাকিয়ে বললেন, ওর খাবার দাও। আন্টি একটা প্লেটে অল্প একটু পোলাও আর তার সাথে দই বেড়ে দিল। আপুর দিকে প্লেটটা দিয়ে বলল, তুই না দই দিয়ে পোলাও পছন্দ করিস, একটুখানি খেয়ে নে। সেজুতি আপুর চেহারায় ভীষণ অনিচ্ছা প্রকাশ পাচ্ছিল। তারপরেও বাধ্য হয়ে খেতে বসে। আচ্ছা, বোনের মেয়ে হলে মামা সম্বোধন করবে। বাবা কেন বলল? ব্যাপারটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। মুহূর্তেই বুঝতে পারলাম সেজুতি আপু হয়তো উনাদের কোনো একটা ছেলের বউ, অর্থাৎ বোনের মেয়েকেই ছেলের বউ করে এনেছেন ওনারা। কিন্তু কোনো ছেলে? একটু আগেই যে বেরিয়ে গেল, না যে আমার অটো ভাড়া দিয়েছিল। যাক, এটা আমার ভাবার বিষয় নয়। আমি খাওয়া শেষ করে সোফায় এসে বসলাম। আম্মু এখনো খেতে বসেনি, সে তার আপার সাথে খেতে বসবে। ইতিমধ্যে ফাহাদ ভাইয়া ঘর থেকে বেরিয়ে এসে আন্টিকে ডেকে বলল, আম্মা শাকিরাকে কোল্ড ড্রিঙ্কস দাওনি? দিচ্ছি, বলে আন্টি ফ্রিজ থেকে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল বের করল। এবারে ফাহাদ ভাইয়া আন্টির হাত থেকে বোতলটা নিয়ে বলল, তুমি বরং আন্টিকে নিয়ে খেতে বসো, আমি এটা সবাইকে দিয়ে দিচ্ছি। আন্টি বলল, ঘরে তোর চাচ্চু চাচি মা ওরা আছে, ওদের কেউ দিয়ে আয়। ওরা খাওয়া শেষ করে ঘরে গিয়ে বসেছে। ভাইয়া বলল, চাচ্চুরা কি আজকেই চলে যাবে? হ্যাঁ, বাড়িতে অনেক ঝামেলা আছে। সেজুতির কথা ভেবেই শুধু এসেছিল। একটু পরে ওই ভাইয়াটা দুটো কোল্ড ড্রিঙ্কসের গ্লাস এনে একটা আমার হাতে দিল, আর একটা নিজে নিয়ে আমার থেকে একটু দূরে আর একটা সোফায় গিয়ে বসল। আমি গ্লাসে একটা চুমুক দিয়েছি। তখনই ভাইয়া বলল, ইদানিং আর মাদ্রাসার দিকে যাও না? মনে মনে ভাবলাম ইনি হয়তো প্রতিনিয়তই মাদ্রাসায় যাওয়া আসা করেন। যেহেতু আমি ইদানিং যাচ্ছি না, তাই আমার সাথে দেখা হচ্ছে না, সেজন্যই হয়তো প্রশ্নটা করলেন। আমি মৃদু হেসে বললাম, আসলে ইদানিং যাওয়া হচ্ছে না। পরীক্ষা সামনে, নতুন একটা প্রাইভেট নিয়েছি। সপ্তাহে 3 দিন, বৃহস্পতি, শুক্র, শনি, তাই আর মাদ্রাসায় যাওয়া হচ্ছে না। ওখানে কার সাথে দেখা করতে যাও? জবাবে বললাম, আমার একজন খালাম্নি আছেন ওখানে, তার সাথে দেখা করতে যাই। হাতের গ্লাসটা খালি করে আম্মুকে বলে আমি চলে আসলাম। আম্মু আর আন্টি তখন মাত্র খেতে বসেছে। রাতে খাওয়ার সময় আম্মু একা একাই আক্ষেপ করছিল, সেজুতি মেয়েটার ভাগ্য। কোথায় সাধের অনুষ্ঠান বাবা মা করবে, তা না শ্বশুর শাশুড়ি করল। বাবা মা একবার খবরও নিল না। আমি বললাম, সাধের অনুষ্ঠান কি খুব জরুরি? আম্মু বলল, না, এটা কোনো ধর্মীয় অনুষ্ঠান না, এমনকি কোনো বাধ্যবাধকতাও নেই। মায়েরা শখ করে করে থাকে। আপুর মায়েরা আসেনি? আমি শুধু এটুকুই বলেছি। এর জবাবে আম্মু মোটামুটি একটা সম্পূর্ণ বাংলা সিনেমার কাহিনী বর্ণনা করেছে, যার সংক্ষিপ্ত বিবরণী হচ্ছে, সেজুতি আপু আর ফাহাদ ভাইয়া একে অন্যকে পছন্দ করত, কিন্তু আপুর আব্বু সেই সম্পর্কটা মেনে নেয়নি। ইচ্ছে ছিল তার কোনো এক বন্ধুর ছেলে পাইলট, সেই পাইলটের সাথে মেয়েকে বিয়ে দেয়ার। কিন্তু আপু ফাহাদ ভাইয়াকেই বিয়ে করবে। অন্যদিকে ফাহাদ ভাইয়ার বাবা মাও আপুকে ভীষণ পছন্দ করত, কিন্তু বোনজামাইয়ের সাথে কোনো ঝামেলায় ওনারা জড়াতে চান না।
অবশেষে ফাহাদ ভাইয়া সেজুতি আপু নিজেরাই বিয়ে করে নেয়। তারপর থেকেই আপুর বাবা মা তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। অন্যদিকে আঙ্কেল আর আন্টি ও ওদের বিয়েটাকে মেনে না নেয়ার একটা অভিনয় করে মাত্র। সেজুতি আপুদের বাড়ি আর ফাহাদ ভাইয়াদের বাড়ি কাছাকাছি, রাজশাহী প্রপারেই। যেহেতু দুজনের কারো বাবা মাই বিয়েটা মেনে নেয়নি, তাই বাধ্য হয়ে বউকে নিয়ে বাঘায় চলে আসে ভাইয়া। এখানে এসে প্রথমে একটা সিঙ্গেল রুম ভাড়া করে দুজনে সেখানে ওঠে। তারপর মার্কেটে একটা দোকান ভাড়া নেয়, সেখানে স্পোর্টস আইটেমের ব্যবসা শুরু করে। বলা বাহুল্য আড়াল থেকে সমস্ত সহযোগিতা, টাকা পয়সার যোগান আঙ্কেলই দিয়ে যাচ্ছিল। এভাবে কয়েক মাস যাওয়ার পর আপু কনসিভ করে। এখন যেহেতু আপুর শরীর আগের থেকে অনেকটা ভারী হয়ে গেছে, তাই আর আপুকে একা রাখাটা আঙ্কেল আন্টি ঠিক মনে করেন না। আপুর বাবা মা খোঁজখবর নেক বা না নেক, যেহেতু ওনাদের বংশধর আসছে তাই আপুর শতভাগ খেয়াল রাখার দায়িত্বটা আঙ্কেল আন্টি নিজেরাই নেন। ওনাদের সিদ্ধান্তেই ফাহাদ ভাইয়া সিঙ্গেল রুম ছেড়ে দিয়ে 3 বেডরুম বিশিষ্ট একটা বড় ফ্ল্যাট ভাড়া নেন আর আন্টি আপুর দেখাশোনার জন্য এখানে চলে আসেন। আঙ্কেল নিজের বাড়িতেই থাকেন, সেখানে ওনার একটা বড় গরুর খামার আছে। তাছাড়া কয়েকটা কোম্পানির ডিলারশিপও আছে। বাড়িতে থেকে আঙ্কেল সেগুলো সামলান। বেচারি আন্টির হয়েছে জ্বালা। দুদিন এখানে থাকেন তো একদিন ওখানে। রিজার্ভ সিএনজি করে একবার যান আরেকবার আসেন, এভাবেই চলছে। অন্যদিকে সেজুতি আপুর মা ভীষণ ধর্মভীরু এবং স্বামী ভক্ত মানুষ। ভদ্রমহিলা স্বামীর নিষেধ উপেক্ষা করে মেয়ের সাথে যোগাযোগ করতে পারে না। মাঝে মাঝে খুব গোপনে আন্টির কাছে ফোন করে মেয়ের খবর নেয়। এই হলো সেজুতি আপু আর ফাহাদ ভাইয়ের গল্প। আম্মুর কাছ থেকে সবটা শোনার পর কেন জানি আমার সেজুতি আপুর জন্য খুব খারাপ লাগে। আমার বড় আপু সুরাইয়া 4 বছর হলো দুলাভাইয়ের সাথে কাতারে থাকে। আগামী বছর আসার কথা ছিল, কিন্তু যেহেতু 2 বছর পর আব্বু পাকাপাকিভাবে দেশে চলে আসবে, তাই আপু আগামী বছর আসার সিদ্ধান্তটা বাতিল করে। আব্বু আসলে তবেই আপু আসবে। অন্যদিকে ছোট আপু বিয়ের পর খুব ঘন ঘনই আমাদের বাসায় আসত। তবে আপুর বর্তমানে 2 বছরের একটা ছোট্ট মেয়ে আছে, আমার ভাগ্নি, ওর নাম ছোয়া। এই মেয়েটার ভীষণ ঠান্ডা লাগার বাতিক আছে। একটু 19-20 হলেই বিশ্রীভাবে ঠান্ডা লেগে যায়। ডাক্তার বলেছে অন্তত 8 থেকে 10 বছর এই সমস্যাটা থাকবে, তারপর আপনা আপনি ঠিক হয়ে যাবে। তবে এই সময়টা ওকে খুব আগলে রাখতে হবে। সেই জন্য ছোট আপু আমাদের এখানে তেমনটা আসতে পারে না, বছরে 1-2 বার। তারপরও দেখা যায় খাওয়ার গরম পানি, গোসলের গরম পানি, নানাবিধ নিয়মকানুন মেনে শেষমেশ ঠান্ডা লেগেই যায়। বলতে গেলে আমার 2 বোনই আমাদের এখানে আসতে পারে না, কিন্তু প্রতিনিয়ত ওদের সাথে আমাদের কথা বলা চাই। এদিকে সেজুতি আপু প্রায় 1 বছর ধরে বাবা মার কাছ থেকে দূরে, এমনকি তাদের সাথে কথাও হয় না। ভেবে কেন জানি আমার মনটা খারাপ হয়ে যায়। 2 বছর পর আব্বু পাকাপাকিভাবে দেশে চলে আসবে। আব্বু এলে প্রথম কাজটাই হয়তো হবে আমাকে বিয়ে দেয়া। বিয়ের পর আম্মু একা হয়ে যাবে, তাই আব্বু আর বিদেশ যাবে না আম্মুকে একা রেখে। মাঝে মাঝে মনে হয় আমার বিয়ে হয়ে গেলে আমি আব্বু আম্মুর কাছ থেকে দূরে সরে যাব। মন চাইলে আসতে পারবো না, আম্মুর কাছে থাকতে পারবো না, অন্যের পারমিশন নিয়ে চলতে হবে। এসব কথা ভাবলেও আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। সবাইকে ছেড়ে কিভাবে থাকব? অথচ সেজুতি আপুর বাবা মা কাছে থেকেও নেই, যোগাযোগটা পর্যন্ত করে না। কি আজব! সেজুতি আপুর কষ্ট হয় না? পরের দিন বিকেলে কোনো কারণ ছাড়াই আন্টিদের বাসায় গেলাম।
দরজা আপুই খুলল। আপুকে দেখে সালাম দিলাম। আপু এক গাল হেসে সালামের জবাব নিয়ে বলল, কি ব্যাপার শাকিরা, হঠাৎ কি মনে করে? আমি বললাম, কেন আসতে পারি না বুঝি? এবার আপু বেশ সিরিয়াস ভঙ্গিতে বলল, অন্য যে কেউ কোনো কারণ ছাড়া একে অন্যের বাসায় যেতে পারে, তবে শাকিরা পারে না। নিশ্চয়ই এই কথাগুলো আম্মু বলেছে। মনে মনে ভাবলাম। তারপর বললাম, সত্যি এমনি এসেছি, তুমি কেমন আছো সেটা জানার জন্য। এবার আপু বেশ প্রসন্ন ভঙ্গিতে বলল, বাব্বা। একটু অভিমানে সুরে বললাম, এভাবে বললে কিন্তু আর কখনো আসব না। আপু বলল, না না না, কখনোই না। আমি আসলে একটু বেশি খুশি হয়ে গিয়েছিলাম, তুমি আমার খোঁজ নিচ্ছ তাই। আসো ভিতরে আসো। না আপু, আজকে আর যাব না। কেন, এখন তোমার কি কাজ? ছাদে আমার কয়েকটা গাছ আছে, সেগুলোতে পানি দিতে হবে। সকালে দেওয়ার সময় পাই না, বিকেলেও যদি না দেই তাহলে সব গাছ মরে যাবে। আচ্ছা গেলাম আপু, কেমন? বলে চলে এলাম। এর কয়েকদিন পর ইউটিউব দেখে চাইনিজ স্যুপ বানিয়ে সোজা চলে গেলাম আপুদের বাসায়। গিয়ে দেখি আন্টি আপুর সামনে বেশ কিছু বাদাম আর কয়েকটা ফল নিয়ে বসে আছে। বারবার খেতে বলা সত্ত্বেও আপু খাচ্ছিল না। এবার আমি স্যুপটা নিয়ে বললাম, তুমি ওসব খাও বা না খাও, স্যুপটা খেতে হবে আমার সামনেই। গরম আছে, তাড়াতাড়ি খাও। আন্টি বলল, এবার ঠেলা সামলা। এতক্ষণ ধরে এসব খেতে বলছি, আমার কথা কান দিয়ে যাচ্ছে না। শাকিরা তোর জন্য স্যুপ এনেছে, এটা না খেয়ে কোথায় যাস সেটাই আমি দেখি। সেজুতি আপু অসহায় ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে বলল, একটু পরে খাই শাকিরা, এখন রেখে দাও। প্রশ্নই আসে না, এত কষ্ট করে বানিয়েছি, সেটা কি পরে খাবে বলে? আমার সামনে খাও। বলেই বাটিটা আপুর হাতে ধরিয়ে দিলাম। আপু কয়েক চামচ স্যুপ খেয়ে বলল, অসাধারণ হয়েছে শাকিরা, তুমি একাই তৈরি করেছ? না, আন্টি শিখিয়ে দিয়েছে। না, আম্মু শিখিয়ে দেয়নি, আমি ইউটিউব দেখে করেছি। সেজুতি আপুর ঠোঁটের কোনো প্রশস্ত হল। আপুকে খুশি দেখে আমার ভীষণ ভালো লাগছিল। আচ্ছা, তুমি কি এটা আমার জন্যই করেছিলে? আপুর প্রশ্নের জবাবে বললাম, হ্যাঁ, তোমার জন্যই করেছিলাম। স্যুপের বাটিটা টেবিলে রেখে আপু আন্টিকে উদ্দেশ্য করে বলল, মা আপনি একটু খানি খেয়ে দেখুন, শাকিরা অনেক ভালো রান্না করেছে। আন্টি খাবে, তারপর আমার একরাশ প্রশংসা করবে। এত কিছু শোনার মতো সময় বা ধৈর্য কোনোটাই আমার ছিল না। সন্ধ্যা পার হয়ে গেছে অনেক আগে, পড়তে বসতে হবে। দেরি না করে আন্টির কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। দরজা খুলে বের হব, তখনই দেখি ফাহাদ ভাইয়া দরজার সামনে দাঁড়ানো। আমাকে দেখে ভাইয়া বলল, কি খবর শাকিরা? আমি আলহামদুলিল্লাহ বলে সাইড হয়ে দাঁড়ালাম। ঘরের ভেতরে পা রেখে আবারও বলল, কি ব্যাপার, চলে যাচ্ছ কেন? কখন এসেছিলে? অনেকক্ষণ আগে এসেছিলাম ভাইয়া, এখন পড়তে বসতে হবে তাই চলে যাচ্ছি। পেছনে থেকে আন্টি গলা বাড়িয়ে বলল, ও সেজুতির জন্য স্যুপ রান্না করে নিয়ে এসেছিল। ভাইয়া বলল, আচ্ছা, আপুর জন্য রান্না করে আনা হচ্ছে, ভাইয়ার বেলায় ফাঁকি। আমি কথা না বাড়িয়ে হেসে চলে এলাম। এরপর থেকে প্রায় এটা সেটা করে আপুর কাছে নিয়ে যেতাম। এমনিতেও যেতাম আপুর খোঁজখবর নেয়ার জন্য। আপুর সাথে গল্প করতাম, তবে খুব সীমিত সময়ের জন্য। কলেজ, প্রাইভেট সব শেষ করে বাসায় ফিরতেই বিকেল হয়ে যেত। সন্ধ্যের পর নিজের পড়াশোনা। খুব একটা বেশি সময় আপুর কাছে বসতাম না।
তবে সুযোগ পেলেই 10 মিনিট 20 মিনিট সময় কাটিয়ে আসতাম। ফাহাদ ভাইয়ের সাথে ও আমার বেশ কয়েকবার দেখা হয়েছে, আলাপও হয়েছে। ভাইয়া মানুষটা খুব মিশুক, ভালো মনের, তবে গায়ে পড়া স্বভাবের নয়। যদি কখনো নিচতলায় আমাদের দেখা হয়, তাহলে আমার জন্য হয় চকলেট নয়তো জুস অথবা আইসক্রিম অবশ্যই বরাদ্দ থাকবে। আমাকে নিতেই হবে। এর মধ্যে একদিন কথায় কথায় জানতে পারি সামনে সপ্তাহে আপুদের ম্যারেজ ডে। বিষয়টা আমি মনে রাখি। আপু আর ভাইয়ার ম্যারেজ ডের দিন কলেজ থেকে ফেরার সময় আপুর জন্য কয়েকটা হেয়ার ক্লিপ কিনি। আপুর চুলগুলো অনেক লম্বা ছিল। যেহেতু বিবাহ বার্ষিকী দুজনেরই, তাই ভাইয়াকে ও কিছু একটা দেয়া উচিত বলে আমার মনে হয়। অনেক ভেবে চিনতে ভাইয়ার জন্য পাঞ্জাবির বোতাম কিনি। বাসায় গিয়ে সোজা চলে যাই আপুর কাছে। উপহারগুলো আপুর হাত দিয়ে উইশ করি। তখন ভাইয়া বাসায় ছিল না। আপু তো রীতিমতো অবাক। আশাই করেনি আমি এরকমটা করব। চোখগুলো বলে দিচ্ছিল আপু ভীষণ খুশি হয়েছে। আমারও অসম্ভব ভালো লাগে আপুকে খুশি দেখে। আর আন্টির কথা শুনে মনে হচ্ছিল অনেক অনেক দামি কোনো উপহার দিয়ে ফেলেছি। আন্টির খুশি হওয়াটাও আমার কাছে খুব ভালো লাগে। এই মানুষগুলো কত অল্পেই খুশি হয়, অথচ এদের মতো ভালো মানুষগুলোকে সেজুতি আপুর বাবা মেনে নিতে পারে না। কেন, সেটা তিনিই ভালো জানেন। রাত 9টার দিকে আন্টি এসে আমাকে আর আম্মুকে ডেকে নিয়ে যায়। ফাহাদ ভাইয়া একটা কেক এনেছে, আমাকে রেখে নাকি কেক কাটবে না। কেন জানি এ বিষয়টা আমার কাছে আদিক্ষেতা মনে হলো না, বরং ভালোবাসা মনে হলো। আমি আর আম্মু আন্টিদের বাসায় গেলাম। ভাইয়ার সেই ভাইটা শুধু ছিল, আর কেউই নয়। এমনকি আঙ্কেলও না। ভাইয়ার ওই ভাইটা এবার আমাকে দেখে নিজে থেকেই কথা বলল, কেমন আছো সারিকা? সারিকা। আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমার নাম তো ওটা নয়। আমি স্থির দৃষ্টিতে বললাম, আমার নাম সারিকা নয়, শাকিরা। ও আচ্ছা আচ্ছা, মিস্টেক হয়ে গেছে। তারপর আবারও বলল, আচ্ছা শাকিরা নামের অর্থ কি? এবার আমার মেজাজ আরও বিগড়ে গেল। বললাম, জানি না। আমার আব্বু রেখেছে নামটা। খুব প্রয়োজন হলে আব্বুর সাথে যোগাযোগ করে জেনে নিবেন। লোকটা হয়তো আমার বিরক্তি বুঝতে পারল। ফাহাদ ভাইয়া সবটা শুনে অন্যদিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। কি আশ্চর্য! কই ভাইকে একটা ধমক দিবে তা না। আর ধমক দিবে কিভাবে? সে তো ছোট ভাই না, যমজ। লোকটাকে আমার ভীষণ গায়ে পড়া বলে মনে হল। কেমন দাঁত কেলিয়ে ড্রয়িং রুম থেকে ঘরে চলে গেল। আমাদের এই কথোপকথন আম্মু, আন্টি বা সেজুতি আপু কেউই শোনেনি। কেননা আম্মু আর আন্টি তখন সেজুতি আপুকে জোর করে শাড়ি পরাচ্ছিল। এটা ওদের প্রথম বিবাহ বার্ষিকী। উদযাপন না হোক, শাড়ি পরতে তো দোষ নেই। 8 মাসের ভরা পেটে ও শাড়ি পরা আপুকে দেখে আমি মুগ্ধ না হয়ে পারলাম না। ভাইয়া আপু একসাথে কেক কাটল, একে অন্যকে খাওয়ালো। তবে দুজনেই একে অপরকে খাওয়ানোর পর প্রথমবার আমার মুখেই কেক তুলে দিল। এখানে ওনাদের নিজের মা আছেন, আপন ভাই আছে, তারপরও আমাকেই কেন? আমার কেন জানি গলার ভেতরে কান্না দলা পাকিয়ে আসছিল। আমার যদি কোনো আপন ভাই থাকত, সেও নিশ্চয়ই এমনটাই করত। আম্মুর আগে আমার মুখে কেক তুলে দিত। তারপর হয়তো মজা করে বলতো, নে তুই আগে খা। সেই তখন থেকে হা করে তাকিয়ে আছিস। ঢোক গিলে নিজেকে সংবরণ করলাম। আন্টি জোর করে আমাদেরকে বিরিয়ানি খাইয়ে দিল। একদিন আপু কথায় কথায় বলছিল, শাকিরা সময়গুলো আর যেতে চাচ্ছে না। আমি বললাম, কেন আপু? সেটা তুমি বুঝবে না। আপু না বললেও আমি ঠিকই বুঝতে পেরেছিলাম।
আসলে ভারী শরীরে চলতে ফিরতে আপুর কষ্ট হয়। আমি বললাম, তোমার ডেট কবে আপু? এই তো এপ্রিলের ফার্স্ট উইক। আমি উচ্ছ্বাসের সাথে বললাম, তাহলে তো আর 1 মাসও নেই। রোজার আগেই আমরা তোমার বাবুকে পেয়ে যাব ইনশাআল্লাহ। আপু মৃদু হাসল শুধু। আমি আবারও বললাম, জানো আপু, আমার মনে হচ্ছে সময়গুলো দৌড়ে দৌড়ে শেষ হয়ে যাচ্ছে। কেন? কেন আবার? ফাইনাল পরীক্ষা কিছুদিন পরেই। কি মাসে? জুলাইয়ের মাঝামাঝি। দেরি আছে এখনো। তুমি বলছো দেরি আছে? আমার মনে হচ্ছে ঘাড়ের উপরে। আমাদের কথার মাঝে আন্টি 2 গ্লাস ঠান্ডা লেবুর শরবত এনে আমাদের দুজনের হাতে ধরিয়ে দেয়। এই ব্যাপারটা আমার একদমই ভালো লাগে না। যখনই আন্টিদের বাসায় আসি, কিছু না কিছু দেয়া চাই। কেন? আমি কি এখানে খেতে আসি নাকি? আসি তো আপুর সাথে কথা বলতে। আন্টিটা একদম আমার মায়ের ফটোকপি। একটু অখুশি হলেও শরবতটা খাওয়ার পর মনে হলো অসাধারণ একটা জিনিস খেলাম। এই চৈত্রের গরমে ঠান্ডা লেবুর শরবত। আহাহা! তার থেকেও অসাধারণ লাগলো আপুর প্রতি আন্টির কেয়ারিং। বাসায় ফিরেছি 4টার দিকে। ঘরে পা রাখতেই আম্মু হন্তদন্ত হয়ে বলল, এই শাকিরা, সেজুতির ছেলে হয়েছে। উৎসাহে লাফিয়ে উঠলাম। কখন? এই তো আজকে দুপুর 2টার সময়। আমি বললাম, আপু এখন কোথায়? সকাল থেকেই সেজুতির শরীরটা খারাপ ছিল। অবস্থা বেগতিক দেখে ফাহাদ আর তোর আন্টি মিলে ওকে ক্লিনিকে নিয়ে গেছে। তারপর 2টোর সময় সিজার করা হয়েছে। তোমার সাথে যোগাযোগ হয়েছে? তোর আন্টি কল করেছিল। মা বাচ্চা দুজনেই ভালো আছে। খবরটা শোনার পর আমার ভীষণ ভীষণ ভালো লাগছিল। কি করব বুঝতে পারছিলাম না। যে কোনোভাবে আমার আপুর সাথে কথা বলা চাই। কিন্তু আমার কাছে তো আপুর ফোন নাম্বার নেই। আম্মুকে বললাম, আন্টিদের বাসায় কেউ আছে? আম্মু বলল, একটু আগে রাহাত এসেছে। আমার কাছে বাসার চাবি ছিল। এসে নিয়ে গেছে। আমি বললাম, রাহাত কে? আম্মু এবার একটু রাখি চোখে তাকিয়ে বলল, রাহাতকে চিনিস না? ফাহাদের ভাই। আর কিছু শোনার প্রয়োজন মনে করলাম না। এক দৌড়ে চলে গেলাম আপুদের বাসায়। কলিং বেল চাপতেই সেই অপ্রিয় মুখটা দরজা খুলে দিল। বুঝতে পারলাম এটাই হচ্ছে রাহাত, ফাহাদ ভাইয়ার ভাই। ব্যস্ত হয়ে বললাম, আপনার কাছে সেজুতি আপুর নাম্বার আছে? জবাবে লোকটা বলল, হ্যাঁ আছে। লাগবে তোমার? বিরক্তি আড়াল করে বললাম, জি, নাম্বারটা নেয়ার জন্য এসেছিলাম। ভেতরে এসে বসো। ফোন দেখে তারপরে দিতে হবে। মুখস্থ নেই। পাগল না মাথা খারাপ? একা একটা লোক বাসায় আমাকে বলল আর আমি অমনি ভেতরে ঢুকে গেলাম। স্বাভাবিকভাবেই বললাম, না সমস্যা নেই, আমি এখানে দাঁড়াচ্ছি। আপনি নাম্বারটা দিন। লোকটা সম্ভবত তার ফোন আনতে গেল। এর মধ্যেই দেখলাম ফাহাদ ভাইয়া রান্নাঘর থেকে বের হচ্ছে। ভাইয়াকে দেখে আমি রীতিমতো আকাশ থেকে পড়েছি। আপু হসপিটালে, দুপুরবেলা সিজার হয়েছে। আর ভাইয়া এখন বাসায়। ভাইয়ার চেহারা দেখলাম বেশ গম্ভীর। চোখে চশমা লাগানো। আচ্ছা, সবকিছু কি ঠিক আছে? ভাইয়ার চেহারা এমন দেখাচ্ছে কেন? মনের ভাবনাগুলোকে চেপে ভাইয়াকে বললাম, ভাইয়া হাসপাতাল থেকে কখন এসেছেন? জবাবে ভাইয়া গম্ভীর মুখে বলল, এই তো 20 মিনিট হবে। আপুর শরীর ঠিক আছে? হ্যাঁ, সেজুতি ভালো আছে, বাচ্চাও ভালো আছে। এর মধ্যেই রাহাত না বাহাত সে তার ফোন এনে আমাকে সেজুতি আপুর নাম্বারটা দিল। আমি চলে এলাম।
তবে একটা প্রশ্ন মনের মধ্যে খচখচ করছিল। ভাই আর কি হতে পারে? আচ্ছা যাই হোক, এই মুহূর্তে এটা ভাবা আমার কাজ নয়। আমি বাসায় এসেই আপুর নাম্বারে কল দিলাম। ওপাশ থেকে রিসিভ করল আন্টি। আন্টিকে আপু ভেবে গড়বড় করে কথা বলতেই আন্টি বলল, শাকিরা, আমি তোমার আন্টি। ও আন্টি, আপু কেমন আছে? ভালো, ঘুমাচ্ছে। আর বাবু, বাবু ভালো আছে? হ্যাঁ, সেও ঘুমাচ্ছে। আপনি দুপুরে খেয়েছেন আন্টি? হ্যাঁ খেয়েছি মা। আঙ্কেল এসেছে? তোমার আঙ্কেল এই তো আধা ঘন্টা হয় এসে পৌঁছেছে। আপু খেয়েছে? ওকে এখন মুখে খাবার দিবে না। স্যালাইন চলছে, রাতে হয়তো দিতে পারে। ডাক্তার বললে তবে খাবার দিব। আর দু একটা কথা বলে ফোন রেখে দিলাম। পরের দিন আপু সহ আন্টি আরও 2-3 জন হসপিটালে ছিল। তাদের সবার জন্য রান্না করে নিয়ে আমি আর আম্মু ক্লিনিকে গেলাম আপুকে দেখতে। আপু আমাকে দেখে একটা ভুবন ভুলানো হাসি উপহার দিল। ইস, আমার মনটা জুড়িয়ে গেল। আপুর পাশেই বাবু ছিল, একটা ছোট্ট বাবু। আমি এত ছোট বাবু কোলে নিতে পারি না। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। একটু গালে ধরে হাতে ধরে আদর করে দিলাম। একটু পরেই ফাহাদ ভাইয়া এলো। আমাকে দেখেই বলল, শাকিরা, কি খবর, কখন এসেছ? এই তো ভাইয়া ঘণ্টাখানেকের বেশি হয়ে গেছে। বাবুকে দেখেছ? হ্যাঁ দেখেছি। মনে মনে ভাবলাম এটাই আমার চেনা ফাহাদ ভাইয়া। তাহলে কালকে ভাইয়ার কি হয়েছিল? আচ্ছা যাই হোক, মানুষের মন শরীর সবসময় একরকম থাকে না। ভাইয়া এবার আন্টিকে বলল, আম্মা শাকিরাকে মিষ্টি দিয়েছ? আন্টি বলল, এই রে ভুলে গেছি বাবা। আমি বললাম, ক্লিনিকে মিষ্টি কেন? আগে আপুবাবু ভালোমতো বাসায় যাক, তারপর মিষ্টি খাব। ভাইয়া বলল, বাসারটা বাসায়, আগে এখানে নগদ খেয়ে নাও। আন্টি বলল, তোমার আঙ্কেল কাল রাতেই মিষ্টি এনেছে। আমাদের বংশের প্রথম নাতি কাল রাতে মিষ্টি এনে ডাক্তারদের খাইয়েছে। আমরা মিষ্টি খেয়ে একটু অপেক্ষা করে চলে এলাম। 4 দিন পর আপুরা ক্লিনিক থেকে বাসায় চলে আসে। আমি কলেজ থেকে এসে জানতে পারি সকাল 11টার দিকে আপুরা চলে এসেছে। মাগরিবের নামাজের পর আপু আর বাবুকে দেখার জন্য গেলাম। ভেতরে ঢুকে দেখলাম ভাইয়া সোফায় বসে আছে। বিষণ্ণ চেহারা, চোখে চশমা। আমাকে দেখে কিছুই বলল না। আমি সালাম দিলাম, হয়তো জবাব নিয়েছে, শুনতে পাইনি। কিছু না বলে আপুর ঘরে ঢুকে পড়লাম। আপু তখন বসে বসে তার ছেলের ছোট ছোট কাপড় ভাঁজ করছিল। বাবুটা ঘুমাচ্ছিল। আপুর সাথে টুকটাক কথা বলছি, এর মধ্যেই শুনতে পেলাম আন্টি বেশ জোরে জোরে কথা বলছে। বাইরে তাকাতে দেখতে পেলাম আন্টি 1 কাপ চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর বলছে, এই চা, পেইনকিলার, চশমা, এভাবে আর কতদিন? দেশে তো চিকিৎসা বলে কিছু আছে নাকি? তুই তো আর ছোট মানুষ না যে তোকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে যাব। সেই 4 বছর ধরে এক চশমা চোখে লাগিয়ে রেখেছিস। বারবার বলছি ডাক্তার দেখা। হয়তো চশমার পাওয়ার চেঞ্জ করে দিতে পারে। আর যদি মাইগ্রেন হয় বা অন্য কিছু হয় তারও তো একটা চিকিৎসা দিবে। আমার কথা তোর ভালো লাগে না। নিজে যেটা বুঝবি সেটাই ঠিক। কথাগুলো বলতে বলতে আন্টি চায়ের কাপটা সামনের দিকে এগিয়ে দিল। ভাইয়া হাত বাড়িয়ে কাপ নিল। আন্টি আবারও বলল, একবার অন্তত ডাক্তার দেখা। 2 দিন পর পর যদি এভাবে মাথা ব্যথায় ভুগিস তাহলে আর কাজকর্ম কিছু করে খেতে হবে না। তাছাড়া শরীরেরও তো একটা আরাম আছে নাকি? এরপর শুনলাম ভাইয়া আস্তে করে বলল, তুমি অহেতুক বাড়াবাড়ি করছো আম্মা। তেমন কিছুই না। এই যে কড়া লিকারের চাটা দিয়েছ,
এটা খাওয়ার পরই দেখবে আমি একদম ঠিক হয়ে গেছি। মাথা ব্যথা, চোখ ব্যথা কিচ্ছু নেই। আন্টি বেশ রাগান্বিত সুরে বলল, যা ইচ্ছে কর। আমি জানি না। এবার আমি বুঝতে পারলাম ভাইয়ার ওই গম্ভীর মুখ আর চশমার কারণটা আসলে কি। ভাইয়ার মাথা ব্যথা আছে। ভাইয়ার জন্য আমার মনটা খারাপ লাগছিল। সব সময় হাসিখুশি থাকা এই ভাইয়াটা যখনই মাথা ব্যথা হয় তখনই কেমন একটা বিষণ্ণ চেহারায় চুপচাপ হয়ে থাকে। পরের দিন বিকেলে গাছগুলোতে পানি দেব। ছাদে পা রাখতেই একটা আচানক দৃশ্য দেখতে পেলাম। ভাইয়া ছাদের এক কোণায় দাঁড়িয়ে সিগারেট টানছিল। আমি দেখেও না দেখার ভান করে গাছগুলোতে পানি দিলাম। চুপচাপ চলে আসব, ভাইয়া পেছনে থেকে ডাকল, শোনো। উল্টা ঘুরে বললাম, কিছু বলবেন ভাইয়া? ভাইয়া সিগারেটের ধ্বংসাবশেষের দিকে ইশারা করে বলল, এটার ব্যাপারে কাউকে কিছু বলবে না। সে যদি কেউ না। আশা করি বুঝতে পেরেছ। আমি একপাশে মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে চলে এলাম। লক্ষ্য করলাম ভাইয়ার চোখে চশমা পরা ছিল। এর একদিন পর একই ঘটনা ঘটল। আমাকে দেখা মাত্রই ভাইয়া সিগারেটটা আড়াল করার চেষ্টা করল। আমি বললাম, সমস্যা নেই, আমি কাউকে বলবো না। তারপর সবগুলো গাছে পানি দেওয়া শেষ করলাম। বলে রাখি, ছাদে আমার কোনো বিশেষ গাছগাছালি নেই। কয়েকটা নয়নতারা, পাথরকুচি আর পুদিনা পাতার গাছ। চলে আসব তার আগে ভাইয়াকে বললাম, একটা কথা জিজ্ঞেস করি? জবাবে ভাইয়া শুধু হু শব্দটা উচ্চারণ করল। আমি বললাম, সিগারেট খেলে কি মাথা ব্যথা কমে? ভাইয়ার চেহারার অবস্থা দেখে মনে হলো এরকম একটা প্রশ্ন জীবনে প্রথমবারের মতো কেউ তাকে করল। আমি জবাবের আশায় তার দিকে তাকিয়েই রইলাম। কয়েক সেকেন্ড পর ভাইয়া বলল, মাথা ব্যথার সাথে সিগারেটের কোনো সম্পর্ক নেই। এবার বললাম, তাহলে খান কেন? ভাইয়াকে এবার আরও অপ্রস্তুত বলে মনে হল। ব্যাপারটা সহজ করার জন্য বললাম, এই জিনিসটা টাকা দিয়ে কিনতে হয়। সবার সামনে খেতেও পারেন না। আবার শরীরের কোনো উপকারে আসে না, বরং কিছুটা ক্ষতি করে। চুপি চুপি এমন জিনিস খাওয়া কি খুব দরকার? ভাইয়া অন্যদিকে তাকিয়ে বলল, হোস্টেলে থাকতে বন্ধুদের সাথে মাঝে মধ্যে খেতাম। কবে কবে অভ্যেস হয়ে গেছে টেরি পাইনি। সব সময় খাই না, মাঝে মাঝে। চেষ্টা করলে ছাড়তে পারবেন না? এবার ভাইয়া একটু বিরক্ত হলো কিনা আমি ঠিক বুঝলাম না। গম্ভীরভাবে বলল, চেষ্টা করে দেখে নি কখনো? কিছু একটা ভেবে আমি বললাম, আপনার ফোন নাম্বারটা দিন। ভাইয়া কেমন একটা দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি তোয়াক্কা না করে বললাম, অবাস্তব কোনো বস্তু চাইনি, ফোন নাম্বার চেয়েছি। ভাইয়া তার নাম্বার বলতে লাগল। আমি বললাম, দাঁড়ান, আমার কাছে ফোন নেই। তার থেকে বরং আমি বলছি, আপনি আমার নাম্বারে একটা কল দিন। আমার ফোন নাম্বারটা বলে চলে এলাম। পরের দিন কলেজ থেকে ফেরার সময় বেশ কতগুলো সেন্টার ফ্রেশ চুইংগাম, চকলেট, কিছুটা হরতকি আর কিছু জ্যৈষ্ঠ মধু কিনে নিলাম। সন্ধ্যায় ছাদে গিয়ে ভাইয়ার কাছে কল করে ছাদে আসতে বললাম। একটু পরে দেখলাম ভাইয়া ছাদে আসলো। আমাকে দেখে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, কি ব্যাপার, আমাকে ছাদে আসতে বললে কেন? লক্ষ্য করলাম ভাইয়ার চোখে চশমা নেই। বললাম, আপনার মাথা ব্যথা সেরেছে? এবার ভাইয়া চেহারা গম্ভীর রেখে বলল, আমাকে দেখলেই কি তোমার মাথা ব্যথার রোগী মনে হয়? না না, কখনোই না। শুধু চশমা পরলে মনে হয়। এখন চশমা পরেননি তো, তাই ভাবলাম এখন হয়তো ঠিক আছেন। ভাইয়া বলল, আমি সব সময় ঠিক থাকি। মাথা ব্যথাটা মাঝে মাঝে হয়। অহেতুক কথা বাড়াতে চাই না।
যে কারণে এসেছিলাম সরাসরি সেটাই করলাম। আমার হাতে ধরা কৌটোটা ভাইয়ার দিকে বাড়িয়ে দিয়ে বললাম, এটা রাখুন। ভাইয়া হাত বাড়ালো না, ভ্রু কুঁচকে বলল, কি এটা? এটাতে আপনার জন্য কয়েকটা জিনিস আছে। এরপর থেকে যখন সিগারেট খেতে ইচ্ছে করবে তখন এগুলো খাবেন। ভাইয়া এক মুহূর্ত চুপ থেকে আমার হাত থেকে কৌটোটা নিল। তারপর আমি বললাম, একটা কথা বলি ভাইয়া। ভাইয়া চোখের ইশারায় জানতে চাইল কি? আমি বললাম, আপনাকে না, এরকম গম্ভীর চেহারায় দেখতে একদমই ভালো লাগে না। মনে হলো ভাইয়া হয়তো একটু খানি ঠোঁট প্রসারিত করল। আমি নিচে চলে এলাম। একটা ব্যাপার আমার মাথায় ঘুরছিল। যদি আমার নিজের ভাই একই কাজটা করত তাহলে আমি কি করতাম? ঠিক আম্মুর কাছে বলে দিতাম। তারপরে আম্মু আমার ভাইয়ের কান মলে দিত আর আমি মজা দেখতাম। কিন্তু ফাহাদ ভাইয়ার বেলায় আমি সেটা করতে পারিনি। কেননা যতটুকু বুঝতে পেরেছি, সেজুতি আপু সিগারেট খাওয়া মোটেও পছন্দ করে না। আর সেই জন্যই ভাইয়া আপুর চোখ আড়াল করে খায়। আমার চোখে দুদিন পড়ে গেছে, এরপর হয়তো অন্য কারো চোখে পড়বে। আর একদিন ঠিক সেজুতি আপু জানতে পারবে। তারপর কি হবে? ভাইয়ের সাথে কথা কাটাকাটি, ছোট্ট ঝামেলা। কে জানে, হয়তো রাগারাগিও হতে পারে। না, আমি একদমই চাই না আপু আর ভাইয়ার মধ্যে কোনো প্রকারের রাগারাগি হোক। আর সেই জন্যই একার উদ্যোগে ভাইয়ার এই বদ অভ্যাসটা তাড়ানোর চেষ্টা করেছি। ভাইয়া আমাকে যথেষ্ট ভালোবাসে। আমার মনে হয় উনি আমার কথা রাখবেন। তাছাড়া ভাইয়া বলেছিল, সব সময় খায় না, মাঝে মাঝে একটু চেষ্টা করলেই ছাড়তে পারবে। দুদিন পর একদিন রাতে আন্টি আমাদের বাসায় আসে। আমি তখন পড়ছিলাম। প্রথম দিন বাবুকে দেখে আসার পর এই ৬৭ দিনের মধ্যে আমি আর আন্টিদের বাসায় যাইনি। ওনাদের বাসায় সবসময় ২-৪ জন আত্মীয় স্বজন প্রতিনিয়তই থাকছে, তাই আমার যেতে ভালো লাগে না। আন্টি এসে প্রথমেই বলল, কি ব্যাপার শাকিরা, তুমি আজকাল একদমই যাও না? আমি, ওই না, মানে, এরকম কিছু একটা বলবো, তার আগেই মাঝখান থেকে আম্মু বলে উঠল, ও যাবে তাই না? এতদিন গেছে, এটাই তো অবাক করা বিষয়। কেন আপা, কি হয়েছে? ওই যে আপনাদের বাসায় এখন একটু বেশি বেশি মেহমান আছে, সেই জন্য আর যায় না। আচ্ছা, আল্লাহ আমার মায়ের মাথায় কি একটু বুদ্ধিও দেবে না এই কথাটা কেউ বলে দেয়? আন্টি বলল, মেহমান কই, আমার চাচি শাশুড়ি। একদিকে সেজুতি সিজারের রোগী, অন্যদিকে ছোট বাচ্চা। আমি একা হাতে সামলে উঠতে পারছি না। সেজন্য চাচি আম্মাকে বলেছি এসে কিছুদিন থাকার জন্য। আমার বোন, ভাগ্নি, ভাইয়ের বউ এরা এসেছিল, কিন্তু কেউই থাকেনি। এসে দেখা করে আবার চলে গেছে। আজকে যদি নিজের বাড়িতে থাকতাম তাহলে আমার বাড়িতে মেহমানের ঢল নামতো। এখানে আছি তাই ২-১ জন আসে, দেখা করে চলে যায়। রোজই ২-৪ জন আসছে, তারপরও আন্টির মন ভরে না। আম্মু আন্টিকে বসিয়ে রেখে চা আনতে গেল। আমার এখন এখান থেকে কেটে পড়তে হবে, তা না হলে এই দুজনের প্যাচালে পড়ার দিকে আর মন দিতে পারব না। ওখান থেকে চলে আসার অজুহাত খুঁজছিলাম, এর মধ্যে শুনতে পেলাম আন্টি বলছে, আসলে আপা আমি এসেছিলাম আপনাদেরকে কার্ড দেওয়ার জন্য। আগামী পরশু ফাহাদের ছেলের আকিকা। আম্মু বেশ উৎসাহিত গলায় বলল, তাই নাকি আপা? নাতির নাম কি রাখবেন? সালমান। মুহাম্মদ সালমান ওরফে ছাদ। আম্মুর হাতে দাওয়াতের কার্ডটা দিয়ে আফসোসের সুরে আন্টি বলতে থাকল, কত ইচ্ছে ছিল আপা, প্রথম নাতি, নিজের বাড়িতে আকিকা দেব। পাড়াপড়শি আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করব, কিন্তু সেটা আর হলো না।
কেন আপা? ওখানে করলেই তো ভালো হতো। এখানে ছোট জায়গা, কোথায় কি করবেন? সেটাই তো রে বোন। এসব কথা সবাইকে বলা যায় না। আর কোনোভাবে যদি সেজুতি জানতে পারে, তাহলে খুব কষ্ট পাবে। কেন, কিছু হয়েছে নাকি? আর বলবেন না। আপনার ভাই সেজুতির ভর্তির খবর পেয়ে সব কাজকর্ম ফেলে চলে এসেছে। ক্লিনিকে আসার পর নাতির মুখ দেখে আগে একটা 1000 টাকার নোট সেজুতির হাতে দিয়েছে। তারপর কত আশা করে ওর বাবার কাছে ফোন দিয়েছে জানেন? তাই নাকি? সেজুতির বাবা কি বলল? আর কি বলবে, 25টা বছর ধরে আমাদের বাড়িতে ওকে কতবার দাওয়াত করা হয়েছে। কত আদর আপ্যায়ন। আর সাইদ, সেও কখনো আপনার ভাইয়ের উপরে চোখ তুলে কথা বলেনি। বুড়ো হয়ে গেছে তবুও বোনজামাইকে প্রতি ঈদে কাপড় দিতেই হবে। যদি কখনো মজা করে বলেছি, তুমি এখনো সাইদকে কাপড় দাও? ওর কি এখনো জামাই আদরের বয়স আছে? তাহলে আপনার ভাই বলতো, আমার একটা বোন জামাই। আমি যতদিন বেঁচে থাকব দিয়েই যাব। বিশ্বাস করেন আপা, আমরা কোনোদিনও কিছু মনে করিনি। অথচ সেই সাইদ কি করল? আপনার ভাই ফোন করে বলল, সাইদ ফাহাদ আর সেজুতির ছেলে হয়েছে। ওপাশ থেকে বলল, ভালো, আলহামদুলিল্লাহ পর্যন্ত বলল না। তারপর আপনার ভাই বলল, দেখো যা হবার হয়েছে, আমারও প্রথম নাতি তোমারও প্রথম নাতি। এটুকু বলতেই ওপাশ থেকে বেয়াদবটা কি বলল জানেন? আমার তো মেয়েই নেই, নাতি আসবে কোথা থেকে? এই কথাতে আপনার ভাই ভীষণ কষ্ট পেয়েছে। আচ্ছা আপা বলেন তো, আমার ছেলেটা কোনো দিক দিয়ে খারাপ? কোথাকার কোনো পাইলট, তার সাথে মেয়ে বিয়ে দিতে পারেনি বলে এত রাগ? সারা বছর প্লেনে উড়ে বেড়াত, বিমানবালাদের সাথে ফষ্টিনষ্টি করত। সেটা কি বেশি ভালো হতো? কি যে বলেন না আপা। আপনার দুটো ছেলে একদম সোনার টুকরা। ভাগ্য করে এমন ছেলে জামাই হিসেবে পাওয়া যায়। সেজুতির বাবা চোখ থাকতেও অন্ধ। তাই বুঝতে পারছে না। তাই বলে আকিকা এখানে দিচ্ছেন কেন? ওখানে অনুষ্ঠান করলে সেজুতির বাবা মা কেউই আসবে না। পাড়াপড়শি, আত্মীয় স্বজন, অনেকে অনেক কথাই বলবে। সেজুতিরও খারাপ লাগবে। আপনার ভাই বরাবরই শান্তিপ্রিয় মানুষ। তাই আর ওখানে কোনো আয়োজন না করে এখানেই ছোট করে ব্যবস্থা করা হয়েছে। আপনার ভাই কালকে ওখানে গরু জবাই করে আকিকা দিবে। পাড়াপড়শিকে কাঁচা গোশত বিলিয়ে খানিকটা এখানে নিয়ে আসবে। আম্মু বলল, কতজনকে দাওয়াত করেছেন আপা? বেশি না, একদম আপন কয়েকজন। আরও কিছুক্ষণ কথা বলে আন্টি বিদায় নিল। আন্টি যেতেই আম্মু আমার কাছে কার্ডটা এনে বলল, দেখেছিস কি সুন্দর কার্ড ছাপিয়েছে? আমি কার্ডটা হাতে নিয়ে দেখলাম। সব থেকে ভালো লাগলো যে বিষয়টা, কার্ডের উপরে বড় বড় করে লেখা, বিশেষ দ্রষ্টব্য কোনো উপহার বা দান সামগ্রী গ্রহণযোগ্য নয়। পরের দিন বিকেলে ছাদে গিয়ে বেশ কয়েকটা অপরিচিত ছেলে মেয়েকে দেখলাম। এ বাসার ছাদে সাধারণত আমি ছাড়া অন্য কোনো ভাড়াটিয়া বা তাদের ছেলে মেয়ে আসে না। মাঝে মাঝে বাড়িওয়ালার ছেলের বউ এসে দোলনায় দোল খায়, এই পর্যন্তই। ভাড়াটিয়া কাউকে তেমন একটা ছাদে আসতে দেখেছি বলে মনে পড়ে না। হয়তো আসে, আমার চোখে পড়ে না। একবার দেখেছিলাম ওই রাহাত বাহাতকে। আর ইদানিং দেখছি মাঝে মাঝে ফাহাদ ভাই আসে। আজকে এতগুলো অপরিচিত মুখ দেখে একটু অবাকই হলাম। যাকগে আমি আপন মনে আমার গাছগুলোতে পানি দিচ্ছিলাম। একটা 12-13 বছর বয়সী ছেলে আমার কাছে এসে বলল, আপু এই গাছগুলো সব তোমার? আমি বললাম, হ্যাঁ। তারপর ছেলেটা বলল, জানো আমাদের বাসায় না অনেকগুলো পাথরকুচি গাছ আছে। আমি জবাবে শুধু সৌজন্যমূলক একটু হাসলাম।
এর মধ্যেই ওই ছেলেটাকে কেউ একজন সাদাত নামে ডাকতেই ছেলেটা তাদের কাছে চলে গেল। আমি গাছে পানি দিয়ে চুপচাপ চলে আসলাম। একটা ব্যাপার আমার খুব ইন্টারেস্টিং মনে হল। ওখানে প্রায় 7 থেকে 8 জন ছেলে মেয়ে ছিল। তাদের কার নাম কি আমি জানি না, তবে ওরা যে সব নামে ডাকাডাকি করছিল, সবগুলো নাম শুনতে প্রায় একই রকম। আমার কয়েকটা মনে ছিল: মুরাদ, আজাদ, সাদাত, ইফাদ, নুজাত। ওদের নামের কম্বিনেশন শুনে আমার মনে হলো এরা ফাহাদ ভাইদেরই আত্মীয় হবে। কেননা ফাহাদ, রাহাত নামটাও এদের সাথে খুব মিলে যায়। তাছাড়া আগামীকাল ভাইয়াদের বাসায় অনুষ্ঠান আছে, তাই এরা ভাইয়াদের আত্মীয়স্বজন হবে, এটাই স্বাভাবিক। রাতে প্রায় 10টার দিকে ফাহাদ ভাইয়া এলো আমাদের বাসায় একটা মাংসের পোটলা নিয়ে। আম্মুকে বলল, আন্টি আম্মা পাঠিয়েছে, এটা আজকে রাতের জন্য আপনাদের ফ্রিজে রাখতে হবে। আমাদের ফ্রিজে জায়গা হচ্ছে না, আপনাদের ফ্রিজে রাখা যাবে কি? আম্মু বলল, যাবে না মানে? দাও আমি রেখে দিচ্ছি। বলেই পোটলাটা নিয়ে গেল। ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুমি আজকাল লাপাত্তা হয়ে গেছ, দেখাই পাওয়া যায় না। বাবা 2 দিন আগেও তো ছাদে দেখা হলো। হতে পারে ভাইয়াদের বাসায় যাচ্ছি না বলেই হয়তো এ কথাটা বলছে। তবে ছাদে দেখা হওয়ার বিষয়টা আম্মুর সামনে বলা যাবে না, ওটা টপ সিক্রেট। তাই বললাম, ওই আর কি, সামনের সপ্তাহে রোজা শুরু হয়ে যাবে। রোজার সময় এত পড়াশোনা করতে পারবো না, তাই এখন একটু এগিয়ে রাখছি। এবার ভাইয়া বলল, হ্যাঁ হ্যাঁ, খুব পড়াশোনা করছো। আসল কথাটা আমার জানা আছে। কি জানেন? আম্মা বলল আমাদের বাসায় মেহমান থাকছে, সেজন্য তুমি যাচ্ছ না। না না ভাই, একদমই না। এর মধ্যে আম্মু এসে বলল, ও এরকমই বাবা, এই মেয়েটাকে নিয়ে আমি ভীষণ জ্বালায় আছি। মানুষজনের সাথে একদমই মিশতে চায় না। বিয়ে দিলে শ্বশুর বাড়ি কিভাবে কি করবে আল্লাহই জানে। আমার মায়ের প্রাইভেসি বলে কোনো জিনিস নেই। সবার সামনে সব কথা বলে বসে। আমি শুধু বেয়াক্কেলের মতো হাসি মুখ করে দাঁড়িয়ে আছি। ভাইয়া বলল, ওকে একটা বড় ঘর দেখে দিয়ে দিবেন। একেবারে 8টা-10টা ভাই বোন আছে, এরকম 51বর্তী পরিবার। তারপর দেখব ও কি করে মানুষের সাথে না মিশে। তারপর আমার দিকে তাকিয়ে বলল, শোনো, কালকে একদম সকাল সকাল গিয়ে হাজির হবে। কাল তোমার কলেজ নেই, শুক্রবার। আমি যেমন বেয়াক্কেলের মতো দাঁড়িয়েছিলাম, ঠিক সেরকম বেয়াক্কেলের মতো একটা প্রশ্ন করে বসলাম, কেন কাল সকাল থেকেই দাওয়াত নাকি? ভাইয়া বলল, আমার বাসায় তোমার দাওয়াত লাগবে? তুমি দাওয়াতি মেহমান হয়ে গেছো তাই না? ইচ্ছে করছিল নিজের গালে নিজেই থাপ্পড় মারি। আমি বললাম, সেটা না ভাইয়া, আসলে কালকে আমার প্রাইভেট আছে, সকাল থেকে পরপর 3টা। আচ্ছা বেশ, তুমি বরং এখনই চলো। আমার অনেকগুলো কাজিন এসেছে, তাদের সবার সাথে পরিচিত হও। 2 দিন পর কলেজ ছেড়ে ভার্সিটিতে উঠবে, বন্ধু বান্ধবের সাথে মিশতে হবে না? রীতিমতো আমার পিলে চমকে উঠল। বলে কি, আমি এখন গিয়ে ওনার কাজিনদের সাথে পরিচিত হব? কোনো রকমে বললাম, না না ভাইয়া, এখন না, কালকে আসবো ইনশাআল্লাহ। ভাইয়া মৃদু হেসে বেরিয়ে গেল। ভাইয়ার হাসি মুখটা আমার খুব প্রিয়। পরের দিন দুপুরবেলা গোসল নামাজ শেষ করতেই আম্মু খুব তাড়া দেওয়া শুরু করল, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আমি একটু অবাক হয়ে বললাম, কেন? কেন মানে? ফাহাদদের বাসায় যাবি না? এই ঘর থেকে ওই ঘরে যাব, তাতে আবার তৈরি হওয়ার কি আছে? আশ্চর্য মেয়ে, ওখানে কত লোকজন, এই পোশাকে যাবি?
আন্টি তো বলেছিল মাত্র কয়েকজন। কয়েকজন বললেও 100 জনের কাছাকাছি। যা বাবা, 100 জন লোককে আন্টির কাছে কয়েকজন মনে হলো। আমি বললাম, এতগুলো মানুষের রান্না আন্টি কি করে সামলে নিল? রান্না তোর আন্টির বাসায় করা হয়নি, দোতলায় করা হয়েছে। তার মানে রেস্টুরেন্ট থেকে? হ্যাঁ, তোর আঙ্কেল আর বাড়িওয়ালা ভাই মিলে ম্যানেজারের সাথে কথা বলেছিল, তারপরে ওখানেই সব রান্না করা হয়েছে। তোর আঙ্কেল লিস্ট অনুযায়ী সব বাজার কালকে রাতেই বাবুর্চিদের কাছে দিয়ে এসেছিল। আজকে শুধু মাংসটা নিয়ে গেছে। সব রান্না শেষ করে 1টার আগেই ওরা পৌঁছে দিয়ে গেছে। আমি বললাম, আম্মু ওটা চাইনিজ রেস্টুরেন্ট। বাবুর্চি বলে না, ওদেরকে শেফ বলতে হয়। এক কথাই হলো, তাড়াতাড়ি তৈরি হ। অগত্যা একটা কাঠালি কালারের 3 পিস গায়ে চেপে, মাথায় ওড়না জড়িয়ে আমি আর আম্মু আন্টিদের বাসায় গেলাম। আমি আগে সেজুতি আপুর রুমে গেলাম। আজকে আপু আমাকে কতগুলো কথা অবশ্যই শোনাবে। এতগুলো দিনের মধ্যে একবারও আসেনি। আপুর ঘরে গিয়ে দেখলাম আগে থেকে আরও বেশ কয়েকজন বসা ছিল। আমি আপুকে সালাম দিলাম, আর মনে মনে কথা শোনার জন্য প্রস্তুতি নিলাম। আপু আমাকে অবাক করে দিয়ে এক গাল হেসে বলল, কেমন আছো শাকিরা? আমি জবাবে বললাম, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো আপু? আমিও আলহামদুলিল্লাহ। তোমাকে দারুণ লাগছে। আমি এরকম একটা কথা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। ভেবেছিলাম আপু নিশ্চয়ই আমাকে অভিমানের সুরে কিছু বলবে, কিন্তু তেমন কিছুই হলো না। ঘরে উপস্থিত কেউ একজন বলল, ওকে, সেজুতি আপু? জবাবে আপু বলল, ও আমাদের সবথেকে কাছের প্রতিবেশী। 306 নাম্বার রুমে ভাড়া থাকে। আমি চোখ তুলে দেখার চেষ্টা করলাম না কে কথা বলছে, কেননা চোখাচোখি হলেই পরিচয়ের একটা পর্ব ঘটে যেতে পারে, যার কোনো ইচ্ছেই আমার নেই। সালমান জেগেছিল আপুর কোলে। আমি ওর হাত ধরে নাড়াচাড়া করছিলাম। ও শক্ত করে আমার আঙ্গুল ধরে রেখেছিল। এর মধ্যেই শুনতে পেলাম খাবারের জন্য ডাক পড়েছে। বাচ্চাদের আগে বসতে বলা হচ্ছে। মুরুব্বি মতো একজন মহিলা দরজায় এসে সবাইকে গিয়ে খেতে বসতে বলেন। সবাই ঘর থেকে বেরিয়ে গেলে আমি আপুকে বললাম, আপু তুমি আমার উপর রাগ করনি? কেন? রাগ করব কেন? আমি বেশ কয়েকদিন আসিনি তাই। শাকিরা, প্রত্যেকটা মানুষের এক একটা আলাদা বৈশিষ্ট্য থাকে। খুব দৃষ্টিকটু না হলে অথবা রীতিবিরুদ্ধ না হলে যার যার নিজস্ব স্বভাব নিয়ে তাকে থাকতে দেয়া উচিত। বরং জোর করে কিছু চাপাতে গেলে ঘেটে ঘ হয়ে যায়। আপুর কথা শুনে আমার মনটা একরাশ মুগ্ধতায় ছেয়ে যায়। ডাইনিং টেবিল আর সোফা সরিয়ে ড্রয়িং রুমের মেঝেতেই খাবারের ব্যবস্থা করা হয়েছে। মুখোমুখি 2 সারিতে আমরা বেশ কয়েকজন খেতে বসেছি। মাঝখানে ফাহাদ ভাইয়া আর একজন মহিলা পরিবেশন করে দিচ্ছিল। হঠাৎ করে দেখলাম কোথা থেকে যেন ওই রাহাত বাহাত লোকটা এসে সামনের সারিতে একদম আমার মুখোমুখি বসে পড়েছে। আমি এমনিতেই এরকম পরিবেশে খেতে পারি না। বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হয় আমি আমার দাদির আঁচল ধরে বসে থাকি। আমার দাদির সাথে আরও বেশ কয়েকজন মুরুব্বি আছেন যারা প্যান্ডেলে খেতে যান না। তাদের জন্য আমার চাচারা বাড়ির ভেতরে খাবারের ব্যবস্থা করে। আমিও সেই দলেই যোগ দেই। এটা নিয়ে চাচারা আমাকে অনেক কথা শুনিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি, কেননা দাদি সবসময় আমার পক্ষে কথা বলত। লোকটা একে তো আমার মুখোমুখি বসেছে, তার উপরে অপ্রয়োজনীয় কথা বলেই যাচ্ছে। এই মুরাদ, রোস্ট কিন্তু ব্রয়লার মুরগির, তুই তো খাস না। পরিবেশন করতে থাকা মহিলাটি বলল, ওর কথা কানে নিস না।
এগুলো সব কক মুরগি দিয়ে করা। লোকটা আবার বলল, ইফাদ, গরুর বিরানি, কম খা। মোটা হয়ে গেলে পরে তোকে বিয়ে দিতে পারবো না। আমার সারিতে বসা একটা মেয়ে বলল, তোমার ভাগেরটা খাচ্ছি না। এমন সময় ফাহাদ ভাইয়া বলল, বাচ্চাদের খেতে বসতে বলা হয়েছে, তুই বসলি কেন এদের মধ্যে? ভাইয়ার কথার জবাবে অভদ্র লোকটা বলল, কারণ আমিও বাচ্চা। তবে তুই না, কারণ তুই বাচ্চার বাবা হয়ে গেছিস, আর আমি এখনো বিয়ে করিনি। অতএব আমি বাচ্চাদের মধ্যেই পড়ি। আন্টি গলা বাড়িয়ে বললেন, খেলেই ঝামেলা শেষ, এখনো বহু মেহমান বাকি আছে। আমি কারো চেহারার দিকে তাকিয়ে দেখেনি, শুধু কথাই শুনে যাচ্ছিলাম আর মাথা নিচু করে খাবার গিলার চেষ্টা করছিলাম। হঠাৎ করে লোকটা বলে উঠল, কি ব্যাপার শাকিরা, তুমি খাচ্ছ নাকি খাবার গুনছ? বলেই হেসে ফেলল। মনে হচ্ছিল কেউ যদি লোকটার কানের গোড়ায় একটা চড় বসিয়ে দিত তাহলে আমার অনেক শান্তি লাগত। আমি দিতে পারবো না, কেন না লোকটা আমার থেকে বয়সে অনেক বড়। কোনোরকমে খাবার খেয়ে ওখান থেকে দ্রুত পায়ে চলে আসি। বাসায় আসার পর মনে হলো দীর্ঘক্ষণ নিঃশ্বাসটা বন্ধ ছিল, এখন একটু সুস্থির সাথে নিঃশ্বাস নেওয়া যাবে। একে তো ভীষণ গরম, তার উপরে তেলের খাবার খেয়েছি। একটু ঠান্ডা জাতীয় কিছু খেতে পারলে ভালো লাগত। ফ্রিজ খুলে পানির বোতল নিয়েছি, ঠান্ডা পানি খাব। এমন সময় কলিং বেল বেজে ওঠে। এই সময় আম্মুর আসার কথা না, তাহলে কে আসলো? দরজা খুলে দেখি 8 থেকে 10 বছর বয়সী একটা বাচ্চা আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে খুব সুন্দর করে সালাম দিল। আমি জবাব নিয়ে বললাম, তুমি কার কাছে এসেছ? আমি আপনার কাছে এসেছি। ছেলেটা ওর হাতে ধরা বোরহানির বোতল আমার দিকে এগিয়ে দিয়ে বলল, বড় মামা পাঠিয়েছেন। আমি ওর হাত থেকে বোতলটা নিয়ে বললাম, তোমার নাম কি? আমার নাম আবু হুরাইরা। তুমি কোনো ক্লাসে পড়ো? আমি নাজেরা পড়ি। এবারে বেশ উচ্ছ্বাসের সাথে বললাম, কাঁচা বাজারের ভিতরে যে মাদ্রাসা আছে সেখানে? জবাবে ছেলেটা জি বলল। চলবে।